কদিন ভোর তৃতীয় ব্যক্তি কে বাঁধালো ঝামেলাটা, এই নিয়ে প্রচুর ভিডিও হয়েছে। এবার তোমাদের মনে হতে পারে কোন তৃতীয় ব্যক্তির কথা বলছি। যারা আমার ছন্দা আর প্রিয়াকে নিয়ে করা ভিডিওগুলো দেখেছো তারা তো বুঝতেই পারছো, এবং যারা প্রিয়া আর ছন্দাকে দেখছো তারা বুঝতেই পারছো যে তৃতীয় ব্যক্তি মানে ছন্দা আর প্রিয়ার ব্যাপারে মধ্যখানে কে মিডিয়েটার ছিল, যে কিনা প্রিয়ার বাড়ি থেকে কিছু তথ্য ছন্দাকে গিয়ে লাগিয়েছিল, এবং প্রিয়ার বক্তব্য অনুযায়ী সেই কথাগুলো হচ্ছে তোমাদের মিথ্যা কথা, মানে সে মিথ্যা কথা বলেছে। এবার তোমাদেরকে একটু ব্যাকে নিয়ে চলে যাই। তোমরা জানো কিছুদিন আগে ছন্দা একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটাতে ছন্দা বলেছিল যে কোনো একজন ওই বদ্ধ ঘরে, মানে দরজা বন্ধ ঘরে ওই মিটিংয়ে ছিল, ঠিক আছে, যে ওকে এসে বলেছে যে ওখানে কি কথা হয়েছে, ঠিক আছে। আর ওর বক্তব্য অনুযায়ী প্রিয়ার সঙ্গে ওর কিছুই হয়নি, তারপরেও প্রিয়া ওর সঙ্গে কথা বন্ধ করে, এবং যে একটা মিটিং হয়েছিল, ঠিক আছে, সেই মিটিংয়ে ওকে ডাকা হয়নি। যেহেতু ও একজন ভিডিও করে ব্লগার, তাহলে তো স্বাভাবিকভাবে ও সেই মিটিংয়ে থাকার কথা, কারণ ওই মিটিংটা ছিল ওদের বাড়ির ফ্যামিলির ব্লগারদের নিয়ে, যারা কিনা রেগুলার ভিডিও দেয় ব্লগার হিসেবে, তাদের নিয়ে একটা আলোচনা করা হয়েছিল। সেই আলোচনার মেন বক্তব্যটা ছিল আর কি, মানে কিভাবে কে কন্টেন্ট করবে, কার কি করা উচিত না করা উচিত, কি দেওয়া উচিত, এই মিলিয়ে একটা আলোচনা ছিল সমস্ত ব্লগারদের নিয়ে। তো সেই ব্লগিংয়ের মধ্যে ছন্দা কিন্তু ছিল না, এবং ছন্দার কাছে কিছু খবর আসে যে ভাই ওখানে কি কথা হয়েছিল, এবং সেখান থেকে যে কথাগুলো হয়েছিল সেইগুলো ছন্দাকে বলা হয়, ঠিক আছে। এবার সেখানে প্রিয়া কিন্তু বলেছে এই কথাগুলো মিথ্যে। আচ্ছা, এইবার ছন্দা কিন্তু বলছে যে এই কথাগুলো সেই তৃতীয় ব্যক্তি বলেছে। তাহলে এবার আমাদের মনে হতে পারে কি যে এই তৃতীয় ব্যক্তি লাগানি ভাগানি করেছে, কারণ প্রিয়া বলছে মিথ্যে বলেছে, আর ছন্দা সেই তৃতীয় ব্যক্তির নাম বলেনি, কিন্তু বলেছে এইগুলো বলেছে। এইবার লোকের মধ্যে মানে ঢিডি পড়ে যায় যে তৃতীয় ব্যক্তিটা কে, এবং অনেকেই সেই ব্যাপারে নিজেদের রায় দিয়েছে, এবং সেই রায় থেকে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে শেফালির নাম উঠে এসেছে। কিছু কিছু জায়গায় লোকে হিন্টস দিয়ে বুঝিয়ে দিয়েছে শেফালি। হ্যাঁ, তো এবার কেন শেফালির নামটা উঠে এলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে শেফালির প্রিয়ার সঙ্গেও কথা হয়, শেফালির ছন্দার সঙ্গেও কথা হয়, দুজনের সঙ্গেই তার কথাবার্তা হয়। তাহলে সেই জায়গায় এই একমাত্র যে দুজনের সঙ্গে সেইভাবেই রিলেশন রেখেছে। আর তার ভিডিও থেকে যেটা জানলাম যে ভাই সে কিন্তু প্রয়োজন না পড়লে কারোর বাড়িতে গিয়ে ভাঁট বকে না, বসে থাকে না। প্রয়োজনে কোনো দরকারে কারোর বাড়ি যায়, কথা বলে, ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত কারোর বাড়ি গিয়ে তাকে কন্টেন্ট করবে বলে তার ছবি মানে তাকে দেখায়, তার বাচ্চাদের দেখায়, তার ফ্যামিলি দেখায় ভিউজের জন্য, সেটা সে করে না। সে তার মতো করে তার ভিডিওতে কাজ করে, কন্টেন্ট করে। বাদবাকি কোথাও কোনো অনুষ্ঠান হলে সেটুকুনি দেখালো, সেটা আলাদা কথা। তাতে এতে কি বোঝা গেল? তাতে আমি যেটুকুনি বুঝলাম সেটুকুনি তোমাদেরকে বলতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রিয়া নাকি একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, যেই কমেন্টে বলা হয়েছে যে তৃতীয় ব্যক্তি শেফালি, সেই জায়গায় প্রিয়া লাভ রিয়াক্ট দিয়েছে, এবং এই কমেন্টটা আবার শেফালির ওখানে করা হয়েছে যে আমি দেখেছি প্রিয়া দিদি লাভ দিয়েছে, যেই কমেন্টে শেফালির নামটা করা হয়েছে। তো এবার শেফালি আবার সেটাতে লাভ দিয়েছে, তার মানে কি প্রিয়া তার মানে এটা ফিল করে যে শেফালি কাজটা করেছে, তাই লাভ রিয়াক্ট দিয়েছে। আবার সেই কমেন্টটা নিয়ে যেই ভিউয়ার্স এসে মানে শেফালির এখানে কমেন্ট করেছে, শেফালি সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে, মানে শেফালি বোঝাতে চাইছে হ্যাঁ প্রিয়া লাভ রিয়াক্ট দিয়েছে, আমি দেখেছি, তার জন্য লাভ রিয়াক্ট দিয়েছে। তাহলে বুঝতে পারছো এদের মধ্যে একটা আনবান হয়েছে। এবার আমি সত্যি অনেককে দেখেছি প্রিয়ার বাড়িতে ইন্টেনশনালি পড়ে থাকে, প্রিয়াকে নিয়ে ভিউজ কামানোর জন্য পড়ে থাকে। আমি জানি না শেফালি সেরকম কি না,
তবে হ্যাঁ, ওর কমেন্ট বক্স থেকে যেটা বুঝতে পারলাম যে না, শেফালি কিন্তু ও নিজের মতো করে ভিডিও করে, নিজের মতো করে ভিউজ আর্ন করে, তাতে তার কম ভিউজ হয়, তাতেই কিন্তু সে স্যাটিসফাইড। তার ভিউয়ার্সরা বলছে, তার ভিউয়ার্সরা কমেন্ট বক্সে বলছে যে তুমি তোমার মতো করে চলো, অল্পেতে খুশি হও, কিন্তু এইভাবেই চলো। কাউকে তেল দিয়ে অয়েলিং করে বাটারিং করে কারোর মুখ বেশি বেশি দিয়ে ওরম ভাইরাল হয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি কী জানো তো, এই জগৎটা, এই যে ভিডিওর জগতে ব্লগাররা যদি নিজেদের নিজস্বতা রাখতে পারে এবং নিজেদেরকে যারা হাটকে প্রেজেন্ট করতে পারে, তাহলেই কিন্তু ইউটিউব তাদেরকে সেইভাবে রেকমেন্ড করে এবং তার ভিডিওগুলো লোকের কাছে পৌঁছে দেয়। বুঝতে পেরেছো? মানে ব্রড অ্যাসপেক্টে যদি পৌঁছে দিতে হয় তাহলে তোমার নিজস্বতা থাকতে হবে। নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা না থাকলে, নিজের জিনিস না দেখালে, ওই পরের থেকে ধার করে নিয়ে আসলে কোনো লাভ নেই। কারণ প্রিয়া একটা কন্টেন্ট করছে, এবার প্রিয়ার মুখ দেখিয়ে দেখিয়ে এরা যারা করছে, এরা হয়তো এখন কিছু যারা প্রিয়ার ভিউয়ার্স তারা গিয়ে গিয়ে দেখছে, তার জন্য ভিডিওতে ভিউজ হচ্ছে, কিন্তু ইউটিউব সেইভাবে রেকমেন্ড করবে না। তো ইউটিউবের রেকমেন্ডেশন পাওয়ার জন্য কিন্তু হচ্ছে তোমাকে ওইগুলো দেখতে হবে। যেমন তোমাদেরকে আমি বলছি, আমি তো আগে এদের নিয়ে ভিডিও করতাম না, তাই আমার কাছে এগুলো রেকমেন্ডেশন আসতো না, কিন্তু যবে থেকে এদের নিয়ে সার্চ করে ভিডিও করছি, ইচ অ্যান্ড এভরি ব্লগার প্রত্যেককে আমি চিনতে পেরেছি যারা ওদের সাথে রিলেটেড। দেখতে 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 এক একজন আসছে, তখন আমি তাদেরকে কাউকেই চিনতাম না, কিন্তু যেহেতু আমি তাদেরকে দেখা শুরু করি, তাই প্রত্যেকটা ব্লগারই আসছে এবং আমি দেখে দেখে 2-4টে ভিডিও দেখে দেখে আমি একটু বোঝবার চেষ্টা করছি হোয়াট ইজ হোয়াট, ঠিক আছে? এবং সেখানে শেফালির বক্তব্য থেকে এটা বুঝলাম যে সে তার মতো পরিসরে থাকে, সে তাকে নিয়ে থাকে। হ্যাঁ, সে কথা কি কারোর সঙ্গে বলে না? অবশ্যই বলে। কোনো অনুষ্ঠানে কি যায় না? অবশ্যই যায়। তাহলে এই যে ছন্দা আর প্রিয়ার সম্বন্ধে মধ্যখানে তাকে ধরা হয়েছে কেন? তার কারণ হচ্ছে তার এখনও পর্যন্ত ছন্দার সাথে এবং প্রিয়ার সাথে কথাবার্তা আছে এবং সেই জন্য হয়তো তাকে ধরা হয়েছে। এবং সে আজকের এসে এটাই তোমাদের কাছে বলবার চেষ্টা করেছে যে ভাই, আমি সেই তৃতীয় ব্যক্তি নয়, কিন্তু ভিউয়ার্সরা প্রত্যেক দিন প্রতিনিয়ত ওর কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা করে যে ওই তৃতীয় ব্যক্তি হচ্ছে শেফালি, এই তৃতীয় ব্যক্তি হচ্ছে শেফালি। মানে ওকে বলে, ওর বক্তব্য হচ্ছে আমার নিজস্ব শরীর খারাপ, অসুস্থ, তার মধ্যে কাকা শ্বশুর গেছেন ইহলোক ছেড়ে, এইসব নানা রকম পরিস্থিতি জটিলতা, তার মধ্যে আমায় ডাক্তার দেখানো এনাতানা করতে হচ্ছে, তার মধ্যে এরকম একটা কমেন্ট আমাকে মানসিক যন্ত্রণা সৃষ্টি করছে। ঠিক আছে, আমি সেটা নই। এখন দেখো, ছন্দাও ঝেড়ে কাশেনি আর প্রিয়াও ঝেড়ে কাশেনি যে সেই তৃতীয় ব্যক্তিটা কে। প্রিয়া বলছে আমি জানি, আর ছন্দা তো জানি, ছন্দার কাছে বলেছে, কিন্তু ওরা দর্শকের কাছে ঝেড়ে কাশেনি। তো স্বাভাবিক দর্শক এবার অ্যাজামশান করতে শুরু করে দিয়েছে তাহলে তৃতীয় ব্যক্তিকে। এবার বেশিরভাগ দর্শকই অ্যাজাম করেছে তৃতীয় ব্যক্তিটা হচ্ছে এ, যে কিনা এরকম করেছে। এবার আমার যেটা মনে হয় যে যেহেতু দুজনের সঙ্গেই তার সম্পর্ক ছিল, সেহেতু তাকেই ধরা হয়েছে। এবার দেখো, সে তৃতীয় ব্যক্তি কি না সেটা আমি জানি না, তবে সে আজকের ভিডিওর মধ্যে এসে বলছে যে না, সেই রকম কোনো ব্যাপার নেই, ওই ব্যাপার, ও তৃতীয় ব্যক্তি নয়, ও কারোর কথা কারোর কাছে গিয়ে বলেনি, কিন্তু ভিউয়ার্সরা এরকম বলছে এবং সেই জন্য সে আপসেট। এদিকে দেখো, আমরা দেখছি যে প্রিয়া সেই ভিডিওটা করার পরে, মানে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার পরে আবার কিন্তু ভিডিও অফ করেছে, না তো ব্লগিং দিচ্ছে, না তো অন্য কোনো ভিডিও দিচ্ছে। যেখানে আমরা দেখেছিলাম যে বাবার কাজে, মানে প্রিয়ার শ্বশুরমশাইয়ের কাজে ভিডিও দিতে পারেনি বলে প্রচুর আক্ষেপ ছিল প্রিয়ার, এবং সবাই ভিডিও করেছে, সবাই ভিডিও দিয়েছে, যে যার মতো ভিউজ কামিয়েছে, ওর নিজের যাও বেশ ভিউজ কামিয়েছে, অথচ ও দাঁত দিয়ে নখ কেটেছে, মানে ও একদমই ভিডিও করেনি আর ভিউজ পায়নি। তাই তারপরেই কি দেখেছিলে, র্যান্ডমলি ভিডিও করছে, একদিনে 3টে পর্যন্ত ভিডিও করে দিয়েছে। অবশ্যই সেগুলো কিছুটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল, তাই একদিনে 3টে ভিডিও করা গেছে। তো সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে 3টে করে ভিডিও দিয়েছে। দেওয়ার পর ও একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটাতে ওর ঘরের একটা নতুন ডেকোরেশন সেটা দিয়েছিল, তার মধ্যে একটা ইঁদুর কাণ্ড ঘটেছে। যেই না ঘটেছে দেন ওকে মানে কমিউনিটি গাইডলাইন্স দিয়ে দিয়েছে ইউটিউব থেকে। ব্যাস, এবার সবাই বলছিল কী জন্য ভিডিও করছে না, কেন এই করছে না, এই করে সবাই চিন্তিত ছিল। প্রিয়া কোনো আপডেট দিতে পারছিল না, কেন কমিউনিটি গাইডলাইন্স খেয়েছে, দিতে পারছিল না। পরবর্তীকালে 7 দিন পরে এসে বলল যে কমিউনিটি গাইডলাইন্স তো খেয়েছে, তার সঙ্গে সঙ্গে ওর কী যেন বলে, 2টো ছেলেরই শরীর খারাপ ছিল। কিন্তু কিছু ভিউয়ার্স আছে ভিউয়ার্সরা তার আগেই এই সব খবর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পৌঁছে দেয়।
আমি জানি না তাদের সাথে কি ব্যক্তিগতভাবে প্রিয়ার যোগাযোগ আছে, আমার জানা নেই। হতে পারে মেসেঞ্জার বা কোনো জায়গা থেকে যোগাযোগ আছে, এবং যোগাযোগটা আছে বলে তারা কি করেছে, সেখান থেকে তথ্য কালেকশন করেছে যে প্রিয়ার কি হয়েছে জেনে নিয়েছে, দেন সেগুলো তারা আবার প্রোভাইড করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। মানে কি ভিউয়ার্সদের ইন্টারেস্ট বুঝতে পারছো? মানে প্রিয়া কেন ভিডিও দেয়নি, কিউরিসিটি থাকতেই পারে, অসুবিধার কিছু কারণ নেই। যারা ভালোবাসে তারা 7 দিন ধরে দেখতে পাচ্ছে না, টেনশন করছে কী হলো কী হলো কী হলো, তাই তারা যোগাযোগ করেছে নিজেদের কিউরিসিটি অবদমন করার জন্য, করতেই পারে। কিন্তু যোগাযোগ করার পরে দেন সেই খবরগুলোকে আবার কালেক্টর হিসেবে মানে জোগাড়ু যাকে বলে করে সেগুলো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়েছে। মানে এদের কি অবস্থা বুঝতে পারছো? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন দিয়েছে তোমাদের মনে হতে পারে, আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিয়ে ভিডিও করবে, মানে তার সাপোর্টে ভিডিও করে, তাহলে তাকে নিয়ে ভিডিও করবে, ওইটা ওর ভালো লাগবে, ঠিক আছে, যে এই হয়েছে ওই হয়েছে, ছেলের শরীর খারাপ, হ্যানা ত্যানা। তাহলে এই যে কমিউনিটি গাইডলাইন্সের গল্পটা, যেটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম যে একটা মানুষ একদিন শরীর খারাপ হয়, 2 দিন শরীর খারাপ হয়, 3 দিন শরীর খারাপ হয়, সে যখন কোনো আপডেট দিচ্ছে না কমিউনিটিতে, সে আপডেট দিয়ে যাবে যে আমার এই কারণে দিতে পারছি না, সেটাও দিচ্ছে না, তখন তো বুঝতেই হবে যে কমিউনিটি গাইডলাইন্স খেয়েছে। এবং সেখানেও কিন্তু ভিউয়ার্সদের ক্রেডিট, ভিউয়ার্সরাই এসে বলেছে যে এই ইঁদুরকাণ্ড ঘটেছে বলে কমিউনিটি গাইডলাইন্স খেয়েছে। হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন্স না, কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক খেয়েছে আর কি। তো যাই হোক, এবার সেইটা লোকের কাছে যেহেতু মোটামুটি চাউর হয়ে গেছে, তাই কিছু ভিউয়ার্স যারা একেবারে প্রিয়া অন্তপ্রাণ, তারা এটা প্রমাণ করছে যে না, শুধু ওইটার জন্য নয়, দুটো বাচ্চা শরীর খারাপ বলে তাই। ভাই, ও বাচ্চাদের শরীর খারাপের মধ্যেও ভিডিও করেছে। ওর কাছে বাচ্চারা তো ইম্পর্টেন্ট হলেও ওর কাছে ভিডিও করাটাও তেমনটাই ইম্পর্টেন্ট। সেই জন্য ও গাইডলাইন্স না খেলে এতদিন ধরে ভিডিও দেবে না, এমন হতে পারে না। এবার তারপরে 7 দিন পরও ভিডিও দিয়েছে। এবার কোন ভিডিওটা দিয়েছে প্রথমে, সেই ভিডিওটা দিয়েছে যেই ভিডিওটাতে ওই কমিউনিটি গাইডলাইন্সটা এসেছিলো, সেই ভিডিওটাকে ঠিক করে এডিট করে সেই ভিডিওটা দিয়েছে সকালবেলা। দেন সন্ধ্যাবেলা বসেছে একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে, তোমরা সবাই জানো, কারণ ইনকাম করতে হবে। তো ওর বক্তব্য যে ওই ভিডিওটা তো পুরনো, ওটা এডিট করে ছেড়ে দিয়েছে, তাহলে আমাকে তো একটা নতুন ভিডিও করতে হবে। তো নতুন ভিডিওটাতে মোটামুটি ওই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করে বসে গেছে। তারপরেও একদিন দেখলে যে একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিল, ঠিক আছে, তারপরে দেখলে আবার একটা নিয়ে বসেছে, ঠিক আছে। তো প্রিয়া হচ্ছে কন্ট্রোভার্সি লাভার, মানে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে। কারণ দেখো, এরা বোঝে যে কন্টেন্ট যদি আমি রিয়েল কন্ট্রোভার্সি আর কিছু দিতে পারি, আমার যে ব্লগিং চলে সেটা তো বাদই দাও, তার সঙ্গে কন্টেন্ট, তাহলে আমার ভিডিও আপ হবে, রিচ আপ হবে। এবং সেটা ও নিজে মুখে স্বীকারও করেছে যে কন্ট্রোভার্সি যাকে নিয়ে হচ্ছে তার ভিডিও রিচ আপ হবে। অথচ কিছুদিন আগে যখন ওর হাজব্যান্ড আর ওর হাজব্যান্ডের দাদার মধ্যে ঝামেলা হচ্ছিল, তখন কি বলছিল, এই কন্ট্রোভার্সি যে কবে যাবে, আমি যে কবে নিজের মতো করে ব্লগ দিতে পারবো কি জানি। মানে ও কন্ট্রোভার্সিটা অ্যাভয়েড করছিল, ভালোই লাগছিল না ওর, এমন একটা ভাবটা দেখাচ্ছিল। এবং ও যে ব্লগ দিতে পারছে না, কন্ট্রোভার্সি কথাগুলো বলতে হচ্ছে বলে ও যেন খুব মানে কষ্ট পাচ্ছে, কিন্তু আদতে তা নয়। কারণ তারপরেই ও নিজেই এই কন্ট্রোভার্সিগুলো নিয়ে এসেছে, সেটা কি? এবার তোমরা বলতে পারো যে কেন, ছন্দা তো বলেছে। হ্যাঁ, বলতেই পারে, ছন্দা বলতেই পারে, কিন্তু ছন্দা তার ভিউজের জন্য করেছে, এটা তো ভিউয়ার্সরা বলেছে। ছন্দা তার ভিউজ বাড়ানোর জন্য করেছে, যাতে ভিউজ আপ হয়, হ্যানা হয়, তার জন্য করেছে। তাহলে প্রিয়া তো কন্ট্রোভার্সি থেকে বেরোতে চাইছিল, ও নিজে বলেছে কথাটা, আমার ভালো লাগছে না, আমি পিওরলি ব্লগ দেবো। তাহলে ও যখন ডাইরেক্টলি কিছু বলবে না ছন্দার প্রশ্নের উত্তর, তাহলে ওকে বলতে বসতে হলো কেন? কারণ ও তো কন্ট্রোভার্সিটা অ্যাভয়েড করতে চাইছিল। তাহলে সিম্পলি ওই ব্যাপারটা কিন্তু ও অ্যাভয়েড করে যেতে পারতো, তাহলে কিন্তু ও ক্ল্যারিফিকেশান দিত না ভিউয়ার্সদের কাছে। তার মানে ও লাভ করছিল কন্ট্রোভার্সি, কারণ ও জানে এগুলো নিয়ে কন্টেন্ট করলে ভিউজ হবে, তার জন্যই করছিল। এবং ও দেখেছো তোমার বসে পড়েছে সেই সব নিয়ে ভিডিও করতে। হ্যাঁ, বলছে আমি উত্তর দিতে বাধ্য নেই, তবে যে দেয়ালে পিঠ ঠেকলে করবো। প্রথম কথা হচ্ছে, তোমার কিসের জন্য দেয়ালে পিঠ ঠেকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পথটা খুলে রাখলো যে এটা নিয়েও একটা আবার কন্টেন্ট হবে, ঠিক আছে। তো তারপরে যা হয়েছে হয়েছে, ওদের মধ্যে যা প্রবলেম যেগুলো হয়েছে 3 দিন ধরে। তারপরে কি বললো, এরপর থেকে কাল থেকে আমি পিওরলি ব্লগ দেবো ভাবছি, বলেছিল এটা ভিডিও যেদিনকে লাস্ট করলো বসে বসে। তো তারপরে সেই ভিডিওর ব্লগ আর আসলো না, এখন আবার 3 দিন হয়ে গেল, কোনো ব্লগ নেই, ঠিক আছে। এবার তার মধ্যে ও যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে যে না, আমি কারো চ্যানেলে
দেখাবো না ওইভাবে মুখ, আর না তো আমার চ্যানেলে কাউকে নেব না। এবার এইটা করতে গেলে ওকে অনেক সন্তর্পণে ভিডিও করতে হবে, কিন্তু ওরা তো পারিবারিক অনুষ্ঠানে, পিকনিকে, কোনো গেট টুগেদারে একসাথে হয়, তখন তাহলে ও কাউকে দেখাবে না, শুধু ওকে আর ওর বাচ্চাকে আর ওর বরকে দেখাবে। ও যে কথাটা বলেছে সেই কথাটা রাখা খুবই কষ্টদায়ক, ঠিক আছে? কিন্তু ও এখন এই কথাটা বলেছে যে আমি কাউকে দেখাবো না। তবে হ্যাঁ, এইটা বলার পর কিছু ওর মানে কি বলবো, বাড়ির ব্লগাররা যে খুশি হবে না সেটা পরিষ্কার, কারণ কিছুদিন ধরে দেখছিলাম প্রিয়ার মুখটা সেটে, প্রিয়ার বাড়ির লোকেদের মুখ সেটে থাম্বনেল দিয়েই বেশিরভাগ লোক ভিডিও করছিল, কারণ রিচটা একটু ভালো আসছিল, একটু বেশি ভিউজ হচ্ছিল তার জন্য। এবং তার মধ্যে একজন ফার্স্ট নম্বরে ছিল ঠিকানা, ঠিক আছে? এবং তাকে এটাও তোমরা দেখেছো যে সব ক্ষেত্রে তিনি আগে ভাগে ভিডিও দিচ্ছিল, যে কে কি ভিডিও দিচ্ছে না দিচ্ছে আমি ভাই আগে দেব। এই আগে দেওয়ার পিছনের রিজন কি? ভিডিওর মানে টপিক তো একই না, এই কাকা শ্বশুর ইহলোক ত্যাগ করলো, ওদের বাড়ির অনুষ্ঠান, তাদের বাড়ির অনুষ্ঠান, তোরা কন্টেন্ট যখন একই, তো তার মধ্যে যদি কেউ আগে ভিডিও দেয় তাহলে তার ভিডিওটা লোকে দেখে নেবে, তারপরে লোকে পরের ভিডিও দেবে, তাহলে তার রিচটা বেশি হবে। এই জন্য সে কিন্তু আগে ভাগে ভিডিওটা দিয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এরকম করে কদিন আসলে নিজস্ব কন্টেন্ট, ঠিক আছে? আর একটা কথা, তার ছেলের ক্রিয়েটিভিটিগুলো ভালোই লাগছিল, ভালো লাগছিলো মানে তার বাড়ির কাজের জন্য যে সুন্দর করে প্রেজেন্ট করছিল, এটা আমার ভালো লাগছিলো, তাই ওদের ভিডিওটা আমি দেখতাম। কিন্তু ওই ছেলেটার একটা বদগুণের জন্য আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে ওর মা কথা বলতে পারে না বলে এই ব্যাপারে, এই কন্ট্রোভার্সির ব্যাপারে ও বক্তব্য রাখতে এসেছিল, যেটা ভীষণই অড লুকিং লাগছিল, ঠিক আছে? মা ভয়েস ওভার দিতে পারে না, মা অন্য কিছু ভালো করে বলতে পারে না, তার জন্য ভয়েস ওভার দিয়ে দিল, দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, ঠিক আছে, এডিট করে দিল, অবশ্যই করতে পারে। সন্তান মাকে সাহায্য করবে না তো কিসে সাহায্য করবে? কিন্তু মা কন্ট্রোভার্সিয়াল কিছু বলতে পারে না বলে মায়ের পাশে দাঁড়িয়ে আমি ভেজর ভেজর করলাম, সেটা একটা বাচ্চা ছেলেকে একদম মানাচ্ছিল না। এবং সেটাতে কিন্তু অনেকেই ওর উপর অফেন্ডেড হয়েছে যে না, এটা ঠিক হয়নি, তুমি একটা বাচ্চা ছেলে, তুমি পারিবারিক কন্ট্রোভার্সিয়াল জিনিসের মধ্যে না থাকাটাই শ্রেয়। তোমার মা বলতে পারলে বলবে, না বলতে পারলে না বলবে, ঠিক আছে? তোমার মাকে যে এই কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে বলতেই হবে না তো কোনো ব্যাপার নেই। যেহেতু ছন্দার সঙ্গে ব্যাপারটা হচ্ছিল, ছন্দা খুব বাজে কথা বলেনি ওনার সম্বন্ধে, তাহলে সেখানে দু চারটে কথা সেটুকুনিও বলতে পারবেন না উনি ক্যামেরা খুলে, তাহলে বলার দরকার ছিল না। বাট তুমি যদি ছোট মানুষ হয়ে, মানে তোমার মাদের কাছে ছোট মানুষ হয়ে সিনিয়রদের কথার মধ্যে ঢুকে, কাকি, মা, জেঠিমা এদের মধ্যে ঢুকে তুমি যদি কিছু বক্তব্য রাখো, সেটা ভালো লাগে না। তুমি তোমার ক্রিয়েটিভিটি অবশ্যই দেখাতে পারো, তোমার বাড়ি ঘর দৌড় হ্যানা ত্যানা এগুলো করতেই পারো। সবার ক্ষেত্রে তুমি মায়ের ক্ষেত্রে ভয়েস ওভার দিয়ে দিতে পারো, সবার ক্ষেত্রে মাকে এডিট করে দিতে পারো, সেগুলো তো করতেই পারো। কিন্তু এই যে জিনিসটা করেছো এটা খুব বাজে হয়েছে। তো যাই হোক, সেটা অনেকেই ওকে পছন্দ করেনি। আর শেফালির কথাতে যেটা বুঝলাম, সে মানসিকভাবে প্রবলেমে পড়েছে, কারণ প্রতিদিন যদি এক কমেন্ট হয় যে মানে তুমি সেই তৃতীয় ব্যক্তি, তুমি সেই তৃতীয় ব্যক্তিকে, সেই তৃতীয় ব্যক্তি তুমি, এরকম করে যদি বলে, তাহলে একটা বারবার হ্যামার করলেন একটা ইরিটেশন হয় যে ভাই প্রতিদিন এসে বলছে, প্রতিদিন এসে বলছে, তো তখন সে সাফার করে, মানসিক যন্ত্রণা তার মধ্যে দেখা যায়। আর তার জন্যই আজকে সে মুখ খুলে কথাটা বলতে এসেছে যে না, আমি তৃতীয় ব্যক্তি নয়। তো দেখো, সেটা তো আমরা প্রমাণ করতে পারবো না সেটা তৃতীয় ব্যক্তি সে কি না, কারণ এখানে আমার মনে হয় প্রিয়া আর ছন্দা দুজনে এসে এক জায়গায় বসে তারপরে ভিউয়ার্সদেরকে জানালে ব্যাপারটা হবে যে কে তৃতীয় ব্যক্তি। নাহলে তো আমরা এরকমভাবে অ্যাজাম্পশানই করতে থাকবো, এবারে যাকে লোক বেশি বলবে সেই মানে হবে তৃতীয় ব্যক্তি। তবে দেখো একটা কথা বলি, এত ব্লগার একটা বাড়িতে থাকলে কারোর না কারোর সঙ্গে অফেন্ডেড হবে, কারোর সঙ্গে বেশি প্রেম হবে। তো সেই জায়গা থেকে কেউ না কেউ কিছু না কিছু কথাবার্তা বলেই ফেলবে, তাই না? তো সেই জায়গা থেকে একটা প্রবলেম শুরু হবে। তাই এরা যদি ব্লগার হতেই পারে, এক জায়গায় গেট টুগেদার হতেই পারে, কিন্তু তাদের সেইটা মেন ফোকাস না হয়ে নিজস্বতার মধ্যে ফোকাস থাকা জরুরি। এইবার তারপরে এরকম ছোট্টখাটো গেট টুগেদারে কাউকে দেখা গেল, এলো গেল, সেটা দেখতে দর্শক ভালোবাসে। কিন্তু দর্শক যদি বুঝতে পারে যে এই গেট টুগেদারগুলো করাই হচ্ছে ভিউজের জন্য, করাই হচ্ছে একটা বড় মানে ব্লগারকে বেশি বেশি করে অয়েল বাটার করে, যাতে কিনা তাদের চ্যানেলটাও সেই জায়গায় পৌঁছায়, তো এটা তো ভুল। আমি আমার বাড়ির কোনো অকেশানে গেছি,
আমি গিয়ে কিছু জিনিস তুললাম, দেখালাম, কারণ আমি অকেশানে গেছি, সেটা আমি এনজয় করছি, সেটা তোমাদেরকে দেখালাম। কিন্তু আমি যদি তোমরা যদি দেখো যে আমি প্রতিদিন কিছু না কিছু অকেশান দেখাচ্ছি প্রতিদিনই, এবং সেইখানে কাউকে মেন টার্গেট করে রেখেছি কারণ সে বড় ব্লগার, এবং প্রতিদিন সেই অকেশানে ওই জিনিসটাই বেশি ফোকাস করছি, তাহলে বোঝা যায় যে সেগুলো রেডিমেড কন্টেন্ট, তৈরি করা কন্টেন্ট নয়। মানে রেডিমেড মানে তৈরি সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে করা, মানে কোনো কাস্টমারাইজ কন্টেন্ট নয়, নিজে নিজে করেছো এরকম নয়। রেডিমেড কন্টেন্ট কেন, তাদের মেন ফোকাসই থাকে ওই এন্টারটেনের সময় প্রিয়া কী করছে, প্রিয়ার আগালে বাগালে আমরা ঘুরছি কি না, পুরো ব্যাপারটার মধ্যে প্রিয়ার সঙ্গে আমরা কতটা ইনভলভ আছি, এটা মেন প্রায়োরিটি। সেই পিকনিকটা তখন মেন প্রায়োরিটি হয় না, বা সেই অনুষ্ঠানটা মেন প্রায়োরিটি হয় না। সেই জন্য লোকে বুঝতে পারে বলে তারা ইরিটেশন হয়, একটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে করা আর একটা মানে মেকানিক্যাল ওয়েতে করা, সেটা লোকে বুঝতে পারে আর তখনই ইরিটেশন হয়। তাই জন্য আমার মনে হয় যে নিজের মতো করে ব্লগ করা ভালো। এবার যদি সত্যিই কারোর মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, অবশ্যই উইল পাওয়ার থাকে এবং লাকটাও ফেভার করে, তাহলে সে ডেফিনেটলি উঠবে, নাহলে তো বেকার হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা।